অঞ্জলি, উঠে পড় মা, দেখ সকালের 8টা বেজে গেছে, নে কফি খা। ওফ, কেন বিরক্ত করছো মা? এই ঠান্ডাতে কেউ এত সকাল সকাল ওঠে নাকি? যাও না। হে রাম, কি হবে এই মেয়েটার? এত বড় একটা উটনি হয়ে গেছে, তাও আমাকেই একে রোজ সকালে ওঠাতে হয়। এখন তো তুই বাপের বাড়িতে আছিস, কিন্তু শ্বশুর বাড়ি গেলে তোর শাশুড়ি তোকে সকাল সকালই উঠিয়ে দেবে। বাপের বাড়িতে তো তোর সব কাজের জন্য তোর মা বসে আছে, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে তো তোকেই সব কাজ করতে হবে। মা, আমি ওখানে গিয়ে এভাবেই বিছানায় পড়ে থাকবো। ঘরের কাজ আমার শাশুড়ি নিজেই করে নেবে। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করব আমি যেন শাশুড়িটাও তোমার মতোই পাই, যে সব কাজ নিজেই করে নেবে। হ্যাঁ হ্যাঁ, যখন শ্বশুরবাড়ি যাবি তখনই বুঝবি তুই। অঞ্জলি যখন গভীর ঘুমে তলিয়ে স্বপ্নের মধ্যে এই সমস্ত কথা ভাবছিল, তখনই ওর বর অনুজ ওকে ডাক দেয়। অঞ্জলি, ওঠো। আরে আর কতক্ষণ ঘুমাবে? তুমি তো জানো মাকে জল খাবারটা ঠিক সময় দিতে হবে। অনুজ, শুতে দাও না আমাকে, দেখো নাকি ঠান্ডা, তুমি বরং আর একটা কম্বল গায়ে চাপিয়ে দাও। অঞ্জলি, এরকম ঠান্ডা এখনো 3-4 মাস থাকবে, তার মানে এই নয় যে তুমি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকবে। আরে ওঠো, মা মন্দির থেকে ফিরে পড়বে। অঞ্জলি তখনও ওঠে না, কিন্তু সেই সময়ই ওর শাশুড়ি রাজেশ্বরীর গলার আওয়াজ শুনতে পায়। আর নববিবাহিতা অঞ্জলি তখনই তড়াক করে উঠে দাঁড়িয়ে পড়ে আর রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই চা বানিয়ে শাশুড়িকে সেটা দিয়ে বলে, এই নিন মা, গরম গরম চা। এতক্ষণ দেরি হলো কেন হ্যাঁ চা বানাতে? তুই শুয়েছিলি নাকি? মা, কি করি বলুন তো, এত বেশি ঠান্ডা পড়েছে যে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না। ঠান্ডায় কাজ তাড়াতাড়ি করে উঠতে পারি না। আরে এই সমস্ত সমস্যার কথা আমাকে তুই বলিস না, কাজ তো সব সময় মতোই করতে হবে, সেটা গরমকাল হোক আর শীতকাল। আমার ঘরের নিয়ম তার জন্য কিন্তু বদলাবে না। এখন যা গিয়ে তাড়াতাড়ি খাবার বানা, আর তারপর পরিষ্কার টরিষ্কার করে নিয়ে যা গিয়ে কাপড় রাখা আছে ধুয়ে নে। হ্যাঁ মা, যাই। নববিবাহিতা অঞ্জলি তাড়াতাড়ি গিয়ে খাবার বানায়, তারপর সব পরিষ্কার করে নিয়ে কাপড় কাচতে শুরু করে। ওরে বাবা, এ তো খুব ঠান্ডা জল। আমি এই ঠান্ডা জলে বাবা কাপড় ধুতে পারবো না, কিন্তু কি বা করি, না ধুলেও তো মা আবার রাগ করবেন। এক কাজ করি, তাড়াতাড়ি সবকিছু ধুয়ে দিই। অঞ্জলি সব কাপড় তাড়াতাড়ি ঠান্ডা জলেতে ধুয়ে দেয়। তারপর ও গিয়ে ওর বর অনুজকে বলে, অনুজ, আমার জন্য একটা হিটার নিয়ে আসো প্লিজ। এই ঠান্ডা সহ্য করা আমার বশের বাইরে। প্লিজ একটা তুমি হিটার নিয়ে আসো। আসলে আমার তো অভ্যাস নেই না এই সমস্ত ঘরের কাজ করার। বাপের বাড়িতে তো সব কাজ আমার মাই করতো। বুঝতে পারছি, এই ঠান্ডায় তোমার কোনো অভ্যাস নেই। ঠিক আছে, আমি কালই তোমার জন্য হিটার আনবো। তখনই সেখানে রাজেশ্বরী চলে আসেন। কোনো প্রয়োজন নেই কারেন্টের বিল বাড়ানোর। বৌমা, তুই কাঠ জ্বালিয়ে নে, আমরাও তো প্রত্যেক বছর ওটা দিয়েই কাজ চালাই নাকি? আরে বাবা, একমাত্র শীতকালেই তো আমরা এই কারেন্টের বিল বাঁচাতে পারি। বেচারি অঞ্জলির মুখটা ছোট হয়ে যায়। তখনই বাইরে থেকে সবজিওয়ালার ডাক শোনা যায়, আলু, পটল। রাজেশ্বরী সবজি নেওয়ার জন্য বাইরে চলে যায়, আর অঞ্জলিও ওর পেছন পেছন বাইরে যায়। মা, একটু সর্ষের শাক নিয়ে নিন, মাক্কি কি রুটির সাথে খেতে বড্ড ইচ্ছে করছে। জানেন, আমার মা তো শীতকালে প্রায় দিনই এই মাক্কি কি রুটি বানাতো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া একটু। এই সবজিওয়ালা, এই শাক কত করে? 50 টাকা কিলো মাসিমা, নিয়ে নিন না। এত দাম? ওরে বাবা, না বাবা না, চাই না। তাই মূলা শাকটা কত করে? 10 টাকা কিলো মাসিমা। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, এটাই বরং দিয়ে 1 কিলো। নে বৌমা, এটাকেই শাকের মতো করে বানিয়ে ফেল। এটাও তো খেতে ভালো, আর তাছাড়া স্বাস্থ্যের জন্য তো এটা খুব ভালো, তাই না? এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সকালে অঞ্জলি ওর শাশুড়িকে বলে, মা, আমার কাছে দুটোই সোয়েটার আছে, একটা ধুয়ে ফেলি তো অন্যটা পরি, আমাকে 2টো সোয়েটার কিনে দিন। বৌমা, 2টো সোয়েটারই অনেক। তাছাড়া দিল্লিতে এখন 2 মাসের বেশি ঠান্ডা পড়ে কই বলো তো? আর তাও যদি তোর চাই তো এই নে, এই নিয়ে নে, আমার এই শালটা তুই নিয়ে নে। 6 বছর হয়ে গেল এটা আমি পরিনি, তুই এটা নিয়ে নে, দেখ তো এখনো কেমন চমকায়। ওফ, কিপটেমেরও একটা লিমিট থাকে। শ্বশুরবাড়িতে এটা আমার প্রথম শীত, আর উনি আমার সাথে এরকম করছেন। অঞ্জলি দুঃখী হয়ে ওর ঘরের দিকে চলে যায়। তার উপর ঠান্ডায় সমস্ত কাজ ঠান্ডা জলে করার জন্য অবশেষে অঞ্জলির ঠান্ডা লেগে যায় আর ও জ্বরে পড়ে যায়। কিন্তু জ্বর হওয়া সত্ত্বেও ও বাড়ির সমস্ত কাজ একাই করতে থাকে। আর জল যখন খুবই মাথার ওপরে চলে যায়, তখন একদিন ও কাঁদতে কাঁদতে ওর মাকে বলে। সন্ধেবেলায় অঞ্জলির মা ওর শ্বশুর বাড়িতে আসে। অনুজ, দিদি, এই সব কি বলুন?
আমি আমার মেয়ের বিয়ে এই বাড়িতে দিয়েছিলাম এই ভেবে যে আপনারা আমার মেয়েকে খুব সুখে রাখবেন, কিন্তু এখানে তো দেখছি এক একটা জিনিসের জন্য আমার মেয়েকে এভাবে কষ্ট পেতে হচ্ছে। আরে বাবা, ওর তো এটা শ্বশুর বাড়িতে প্রথম শীত, তার ওপর ওর সাথে যেগুলো হচ্ছে সেগুলো একদমই ঠিক না। যেই মেয়েটা বাপের বাড়িতে গোটা শীতে একটাও কোনোদিন কাজ করেনি, সেই মেয়ে আজ আপনাদের সব কাজ করে দিচ্ছে, তবুও আপনারা কেউ ওর কোনো কথা শুনছেনই না। এসব আমি কি শুনছি মা? মা, তোমার এই কিপটেমোর চক্করে আমার বউয়ের কি অবস্থা হয়েছে দেখেছ? ওর শ্বশুরবাড়িতে এটা প্রথম ঠান্ডায় কাটানো সময়, এখন এই অবস্থা হলে আগামীতে কি হবে গো? ওনাদের এই সমস্ত কথাগুলো শুনে রাজেশ্বরী নিজের ভুলগুলো বুঝতে পারেন। আরও নিজের বৌমার কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করে দে বৌমা, আমি তো শুধু একটু টাকা বাঁচিয়ে তোদেরই ভবিষ্যতের কথা ভাবছিলাম, কিন্তু আমি এখন আমার ভুলগুলো সব বুঝতে পেরেছি। আমি এখন আমার বৌমার কোনো জিনিসে কমতি হতে দেব না। তারপর রাজেশ্বরী বাড়িতে গিজার, হিটারি সমস্ত কিছুই ওর বৌমাকে ব্যবহার করতে দেয়। সাথে সাথেই ওকে সর্ষের শাক আর মাক্কি কি রুটি নিজের হাতে বানিয়ে খাওয়ায়, আর ওকে দুটো নতুন সোয়েটারও কিনে দেয়। তার সাথেই রাজেশ্বরী শীতকালে বাড়িতে কাজের জন্য একটা কাজের লোকও রেখে দেয়, আর খাবার বানানোতে এখন রাজেশ্বরী অঞ্জলির সাহায্যও করে। যাক, অ্যাটলিস্ট ম্যাডাম তাহলে এলেন। সুনীল, সরি, আসলে তুমি তো জানো এই রাস্তাগুলোতে কত ভিড়। তুমি জানো আমি হোস্টেল থেকে 1 ঘন্টা আগে বেরিয়েছি, একে অটো কত দেরি করে পেলাম, তার উপর রাস্তায় এত জাম, কি বলবো, মনে হচ্ছে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তোমার কাছে এসেছি। সে যাই হোক, কেউ কি তোমার সাথে জিততে পারবে কালীমাতা? কি বললে সুনীল তুমি? বাকিদের মতো তুমিও আমাকে নিয়ে মজা করছো? যদি তুমি আমাকে অপছন্দ করো তো? আরে না না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ, আমি তো তোমার মুড ঠিক করার চেষ্টা করছিলাম। থাক সুনীল, আমি সব বুঝেছি, তুমিও বাকিদের মতনই অমন। না সোনালি, এরকম বলো না প্লিজ, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে হাসাতে গিয়ে কাঁদিয়ে ফেললাম গো, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভুল করেও আর কখনো কালিমায়ের সঙ্গে পাঙ্গা নিও না, বুঝলে? এই বলে সোনালি জোরে জোরে হাসতে লাগলো। আসলে সুনীল ভেবেছিল যে সোনালি সত্যিই ওর উপর রাগ করেছে, কিন্তু এমনটা তো নয়। আসলে সোনালি খুব হাসি খুশি আর বুদ্ধিমান একটি মেয়ে। সে জানতো যে সুনীল তাকে খুব ভালোবাসে। সোনালির বাড়ি গ্রামে হলেও বাইরে পড়াশোনার জন্য সে গার্লস হোস্টেলে থাকতো, কিন্তু তার গায়ের কালো রঙের জন্য সবাই তাকে অপছন্দ করত। শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে কিন্তু? হ্যাঁ বলো না। কলেজে তো সেরা রূপসী কত সুন্দরী আছে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? দেখো সোনালি, আমি ছোটবেলায় এই জ্ঞানের কথাটা বুঝতে পেরেছিলাম যে ভগবান আমাকে কোনো কালো মেয়েকে উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, বুঝলে? সুনীল আবার? আচ্ছা, সত্যি কথাটা বলছি তাহলে শোনো। এটা সত্যি যে তোমার গায়ের রংটা কালো, আর তুমি কোনো রাজা মহারাজেরও মেয়ে নও যে আমি তোমাকে পয়সার জন্য ভালোবাসবো। তো বুঝেছেন ম্যাডাম, সমস্ত খেলাটা ওই মনের ফ্রিকোয়েন্সির, যা ওই ফর্সা মেয়েগুলোর সাথে মিলেইনি, শুধু মিলেছে তোমার সাথে। তুমি মানো আর না মানো, তোমার মনের যে সৌন্দর্য আমি দেখতে পেয়েছি তার কেউ দেখতে পাবে না, বুঝলে আমার ব্ল্যাক বিউটি? এটাই হলো আসল কথা। সুনীল আর সোনালি একে অপরকে খুব ভালোবাসত। বিকালবেলায় সোনালি যখন তার হোস্টেলের ঘরে পৌঁছালো, তখন সে তার ড্রয়ার খুলে ফোন বার করে দেখে তার ফোনে তার মায়ের 4টে মিস কলস রয়েছে। হ্যালো মা, কেমন আছো তুমি? কেমন আছি, গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় যখন তুই আমার ফোন তুলিস না। মনে উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে, কোথায় ছিলি তুই? মা, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না, আমার সঙ্গে সুনীল আছে তো। কি বললি? সুনীল? এটাকে? আসলে মা, কিছু না। সোনালি, সত্যি করে বল, তুই আবার কারো চক্করে পড়ে গেলি না তো? না মা, আসলে ও আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, আমরা কালকেই আসবো তোর বন্ধুর সঙ্গে দেখা করতে। না মা, তোমার এখানে আসার কোনো দরকার নেই, বললাম তো আমরা শুধু বন্ধু। আমি আর তোমার একটা কথাও শুনবো না, আমি আর তোর বাবা কালকে যাচ্ছি, ব্যাস। ঠিক আছে মা, কিন্তু একটা রিকোয়েস্ট। হ্যাঁ বল। মা, কাল তোমরা একদম সাদামাটা সেজে এসো প্লিজ। এই বলে সোনালি ফোনটা কেটে দিল। গায়ত্রী সোনালির কথা কিছুই বুঝতে পারছিল না। তখন সোনালির বাবা বলল, কি হলো গিন্নি, তুমি এত চিন্তিত কেন? কি আর বলি তোমাকে, আমার মনে হয় শহরের কোনো ছেলে আছে যে সোনালিকে। কি? শুধু নামটা বলো, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি, এক্ষুনি।
আরে প্রথমে পুরো কথাটা তো শোনো। আমার মনে হয় সোনালি ওই ছেলেটাকে পছন্দ করে। যখন আমি বললাম কালকে আমরা শহরে যাব, তো সোনালি বলল একদম সাদামাটা সেজে যেতে। এটা তো শুধু দুটোই মানে হতে পারে, হয় সোনালি ওর ওই বন্ধুকে আমাদের ব্যাপারে কিছুই বলেনি, আর নয়তো সোনালি আসলে কে সেটা ওর বন্ধুদের অথবা ওই ছেলেটাকে হয়তো বলতে চায় না, তাই আমরা কাল সাধারণ পোশাকেই যাব। ঠিক আছে গো, এমনটাই করব। গজরাজ সিংহ হলেন তার গ্রামের খুব বড় জমিদার। তার ধনসম্পত্তির কোনো অভাবে ছিল না। তারা বড় একটা বাংলোতে থাকত, আর সোনালি ছিল তাদের একমাত্র মেয়ে। পরের দিন সাদামাটা সাজে তারা দুজন সোনালির কলেজে পৌঁছালো। দেখ, কালো পেতনির ভিখারি বাবা মা এসেছে। আর ঠিক তখনই সুনীল আর সোনালি সেখানে পৌঁছানোর পর সুনীল তাদেরকে প্রণাম করে। সুনীলের সংস্কার দেখে সোনালির বাবা মা খুব খুশি হয়। তা বাবা সুনীল, তুমি আমার মেয়েকে খুশি রাখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে রানী করে রাখব। আমি যে ওকে খুব ভালোবাসি, আর এমনিতেও আমার চাকরি হয়ে গেছে, শুধু লাস্ট সেমিস্টারটা দিয়েই জয়েন করব। সোনালির বাবা মা দুজনেই সুনীলকে পছন্দ করে, আর এই সম্বন্ধে রাজি হওয়ার পর দুজনেই গ্রামে ফিরে যায়। আমরা ঠিকই বুঝেছিলাম সুনীল আমাদের ব্যাপারে কিছুই জানে না। সত্যি সোনালি নিজের জন্য হিরে খুঁজেছে। এমন ছেলে তো আমরাও খুঁজে পেতাম না। সত্যি বলছো তুমি? সত্যি ছেলেটা খাঁটি হিরে। গায়ত্রী আর গজরাজ সিংহ সোনালির বুদ্ধিমত্তা আর পছন্দের জন্য খুব খুশি ছিল, কিন্তু সুনীলের মা কমলা এই সম্বন্ধে রাজি ছিল না। সুনীল, দেখ বাবা, আমার কথা শোন। কোথায় তুই হীরের মতো সুন্দর, আর কোথায় ওই কালো পেতনি? তুই তো এখন ভালো চাকরিও করিস, আর কোথায় ওইসব ভিখারি? আরে তোর জন্য তো আমি পরীর মতো মেয়ে নিয়ে আসবো, যে সুন্দরী হবে আবার ধনীও। মা, বাবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরাও তো গরিবই ছিলাম। তারপর তুমি আমাকে পরিশ্রম করে লেখাপড়া করালে, আর এই সমাজে যোগ্য করে তুললে। আমি আর সোনালিও খুব পরিশ্রম করব। আর হ্যাঁ মা, আমি সোনালির মন দেখে ওকে ভালোবেসেছি, ওর ব্যাংক ব্যালেন্স দেখে নয়। সুনীলের জেদের কারণে কমলা চুপ করে গেল, আর সোনালির বাবা মা মিলে তাদের বিয়ে দিয়ে দেয়। আর নিজেদের নতুন জীবনে তারা দুজন খুব খুশিও ছিল। সুনীল অফিসে যেত, আর সোনালি সারা ঘর সামলাতো। কিন্তু তারপরেও সোনালির গাঢ় কায়ের রং আর দারিদ্রতার জন্য তার শাশুড়ি সবসময় তাকে কথা শোনাতো। এভাবেই কিছু মাস কাটার পর কমলা একদিন হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সোনালি খুব তাড়াতাড়ি কমলাকে শহরের সবথেকে বড় হাসপাতালে নিয়ে যায়। আর সোনালির ফোন পাওয়ার পর সুনীলও হাসপাতালে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ সোনালি। তুমি জানো না আজকে তুমি আমার কত বড় উপকার করলে। এ তুমি কি বলছো? উনি তো আমারও মা। কমলা হাসপাতালে যে রুমটায় ছিল সেটা হাসপাতালের সবচেয়ে দামি রুম। এটা দেখে সুনীল একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে সোনালিকে কিছুই বলেনি। আর সে ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের বসকে ফোন করতে লাগলো, অ্যাডভান্স কিছু স্যালারি পাওয়ার আশায়। আর অন্যদিকে সোনালি তার মাকে ফোন করে বলে, ভগবানের অনেক ধন্যবাদ যে কমলা দিদি সুস্থ আছেন। আচ্ছা মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসছি ওখানে। কিন্তু এটা বল, এবার আমরা কিভাবে যাব? যেমনটা তুমি ঠিক ভাবো মা, আমার মনে হয় এটাই সঠিক সময়। ঠিক 2 ঘন্টা পর হাসপাতালের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। ওয়েলকাম চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ ডক্টর শর্মা। সব ঠিক আছে তো? ইয়েস স্যার, অল গুড। ডক্টর শর্মা, এ আমার জামাই মিস্টার সুনীল। ও আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। আরে জামাই, আজকে কি প্রণাম করবে না? আর তুমি কোনো চিন্তা করো না, এই হাসপাতালটা আমাদেরই, আর এখানকার লোকও। তুমি কোনো চিন্তা করো না, বেয়ানের কিচ্ছু হবে না। আই অ্যাম এ রয়্যাল ব্ল্যাক বিউটি, ডু ইউ গেট ইট? সুনীল সব কথা বুঝতে পেরেছিল। সুনীল একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু অন্যদিকে সে নিজের উপরে গর্ববোধ করছিল, কারণ সোনালির চোখে সে সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে পেরেছে। আর সোনালির মতো ভালো মনের মেয়েকে সে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। Thanks for watching.